এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে ভুয়ো ভোটার কাণ্ডে এবারে প্রশ্নের মুখে বিআরওদের ভূমিকা, চলছে চিহ্নিতকরণের কাজ। প্রকাশ গুরুং জেলে গিয়ে বলেছিলেন বিচার বিভাগের ওপরে পূর্ণ আস্থা আছে। গুরুংকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভোটার তালিকায় নাম তোলা বা কাটার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা থাকে বিএলওদের। ভুয়ো ভোটার চিহ্নিতকরণ কর্মসূচিতে নেমে এবারে একাংশের বুথ লেভেল অফিসার বা বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন টেনে দিল জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই জেলায় 126 জন সন্দেহজনক ভোটারের নামের তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের সন্দেহ, এই ব্যাপক কারচুপির পেছনে বিএলওদের ভূমিকা থাকা অসম্ভব কিছুই নয়। বিজেপির প্ররোচনায় পা দিয়ে এ কাজ করতে পারেন তারা। বিষয়টি নিয়ে বুথ স্তরে নাড়াচাড়া শুরু হচ্ছে। একই সঙ্গে ভুয়ো ভোটারের নামের তালিকা নির্বাচন কমিশনের নজরে আনতে চলেছেন তারা। অনেক অভিযোগ আসে, কারণ অনেক অঞ্চল স্তর থেকে বিভিন্ন বুথের থেকে অভিযোগ আসে যে কোনো বিএলও হয়তো তারা অন্য যে দলের কথা আমরা বলছি হয়তো তাদের সমর্থনে কাজ করে। তো তারা এই কাজটা যখন করছে তাদেরকে ম্যানিপুলেট করতে পারে। তো এবার কোনো বিজেপি নেতৃত্বের কথাতে সেই বিএলও যদি এরকম নামগুলো চেঞ্জ করে দেয়, কারণ এখন এটার নিয়মটা এরকম হয়ে গেছে, ওই বিএলওরাই কিন্তু মেন হচ্ছে। তো বিএলওর বুথ লেভেল অফিসার যদি মেন থাকে, তাহলে এই যে এপিক বিভিন্ন অন্য জায়গার নাম যেখানে চলে আসছে, যেটা আমরা পাচ্ছি, উদাহরণ পেয়েছি, যেটা হ্যাঁ আছে তো আমরা 126টা নাম ইতিমধ্যে আমরা কলকাতায় গিয়েছিলাম, আমি আর চেয়ারম্যান আমাদের নির্মলদা, ওই তৃণমূল ভবনে মিটিং ছিল, এবং সেখানে যাওয়ার আগেই আমরা খুব থরলি করার চেষ্টা করছি। এবং গ্রামে আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় বাইরে অনেক শ্রমিকরা কাজ করে, যারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে, তাদের কিন্তু ভোটার আইডিটা কিন্তু তারা জমা নিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যায়, বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডার থেকে যায়। তো সেই ক্ষেত্রেও তো কারচুপি হতে পারে, আমরা কোনোটাকেই করছি না। দিদি, কজনের কথা বললেন? 26 জন। 126 জনের তালিকা আমরা প্রশাসনকে দিয়েছি। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রীর এই মন্তব্যের পাল্টা বিজেপিও মন্তব্য প্রকাশ করেছে। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যামপ্রসাদের বক্তব্য, বিএলওরা সকলেই রাজ্য সরকারের নিযুক্ত কর্মচারী, তাদের সন্দেহের তালিকায় রেখে নিজেদের মুখেই চুনকালি মাখাচ্ছে তৃণমূল। একটি প্রাইভেট কোম্পানির মালিক যা বলবেন, কর্মচারীরা তো সেই বলেই আওড়াবেন, এটাই স্বাভাবিক। তবে জলপাইগুড়ি তৃণমূলের নেত্রী যে কথা বলেছেন যে তারা ভুয়ো ভোটার ধরেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের নাম লিস্ট করেছেন তিনি, আমরা চ্যালেঞ্জ করে বলছি, যতজনের নাম উনি 126 জনে দিয়েছেন প্রত্যেকে বাড়ির লোক এবং প্রত্যেকে দেখবেন তৃণমূল করে। আমরা চাই সেই নামগুলো প্রকাশ্যে আনুন, শুধু লোক দেখানো গল্প করলে হবে না, প্রকাশ্যে বলতে হবে। আর তিনি বলেছেন যে বিএলওরা নাকি বিজেপির হয়ে কাজ করছে। তো দিদি, একটু আপনি সব কিছু দেখে নিয়ে বলা উচিত, কেন নিজের মুখে নিজে কালি মাখছেন কেন? কারণ এই বিএলওরা তো আপনাদের সরকারের কর্মচারী, হয় স্কুল শিক্ষক অথবা ওই আইসিডিএসের কর্মী, তারা কি বিজেপির হয়ে কাজ করছে? তার মানে আপনার প্রতি তাদের বিশ্বাস নেই, আপনাদের কর্মীরাও আপনাদের সঙ্গে নেই? কি বলতে চাইছেন আপনি সব জেনে শুনে মুখ লুকোনোর চেষ্টা করছেন আপনার নেত্রীর কথায়। কারণ যত জালি ভোটার আপনাদের হাত ধরে জাল ভোটারগুলো হয়েছে, এবং তার দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলবার জন্য আপনারা বিজেপিকে দোষারোপ করছেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। প্রকাশ গুরুং জেলে গিয়ে বলেছিলেন বিচার বিভাগের ওপরে পূর্ণ আস্থা আছে। দার্জিলিং সিজিএম আদালতে আজ পুলিশ সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক হত্যার ঘটনায় অভিযুক্ত প্রকাশ গুরুংকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো। প্রকাশ গুরুংকে 8ই মার্চ 2025 তারিখে দার্জিলিং পুলিশ রিম্বিক বরা হাট্টার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়, আদালতে হাজির করা হয় এবং গুরুংকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো। 2017 সালে দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় পুলিশ সাব ইন্সপেক্টর অমিত মালিকের হত্যার ঘটনায় বিমল গুরুং সহ 26 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
আজ পর্যন্ত আদালত জামিন না পাওয়ায় সমস্ত আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এমনটাই জানিয়েছেন পিপিপি पंकज प्रसाद। आज लोधामा पीएस और सदर पीएस के नेतृत्व में प्रकाश गुरुंग को अरेस्ट करके आज सीजीएम कोर्ट में प्रोड्यूस किया गया। तो उनके विरुद्ध में वारंट पेंडिंग था। ये इंसिडेंट है तब का 2017 का इंसिडेंट है जब अमिताभ मलिक का हत्या हुआ था। तो उस समय केस स्टार्ट हुआ था 353, 120B, 307, 302, 25, 27, 35 आर्म्स एक्ट और 3 और 4 ऑफ एक्सप्लोजिव सब्सटेंस एक्ट। तो सब्सिक्वेंटली इस केस का चार्जशीट 27 जनवरी 2018 में सबमिट हुआ था कोर्ट को। उसके बाद कोर्ट ने सेम डे वारंट एग्जीक्यूट किया था 2018 में। सिंस देन ये लोग एब्सकॉन्डिंग थे। प्रकाश गुरुंग इज वन ऑफ द एब्सकॉन्डर। और इस बीच में जब जो अरेस्ट हुआ था उस टाइम 2017 का आंदोलन के टाइम में, वो है दावा शेरपा, अश्विन गुरुंग, सूरज प्रधान, परेश मंगर, नवीन राय, फिरोज थापा, देवराज लेप्चा, महेंद्र कामी और श्याम कामी। ये 9 जुडिशियल कस्टडी में थे ऑलमोस्ट 6 to 7 years। बाद में जाकर के ऑनरेबल कलकत्ता हाई कोर्ट का सर्किट बेंच ने इन लोगों को बाद में जाकर जमानत दिया था। और इस बीच में बिमल गुरुंग ने भी एंटीसेवेटरी बेल एप्लीकेशन रखा था, तो उनको भी एंटीसेवेटरी बेल ग्रांट हो गया। तो अभी इस केस में और एक आयुष राय को भी पहले पकड़ा गया था, वो अभी जुडिशियल कस्टडी में। तो आज प्रकाश गुरुंग को जो आज वारंट के स्ट्रेंथ पे पकड़ के आज लाया गया, तो उनका बेल रिजेक्ट करके इनको जुडिशियल कस्टडी में भेजा गया। और इस केस में और 15 वारंट अभी भी पेंडिंग है वारंट एग्जीक्यूट करना, वो सब एब्सकॉन्डिंग है। জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর এবং একটি সিমেন্ট কোম্পানির যৌথ উদ্যোগে যক্ষ্মা রোগীদের বিনামূল্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। রবিবার জেলা যক্ষ্মা বিভাগের অফিস চত্বরে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। 100 দিনের জাতীয় যক্ষ্মা দূরীকরণ কর্মসূচির অন্তর্গত এদিন মোট 51 জন যক্ষ্মা রোগীকে বিনামূল্যে দেওয়া হয় পুষ্টিকর খাদ্য, যার মধ্যে ছিল 10 কেজি চাল, 1 কেজি মসুর ডাল, 1 কেজি লবণ, 1 লিটার সর্ষের তেল। এছাড়াও ছিল 1 কেজি সয়াবিন, 1 কেজি চিনি, 500 গ্রাম ছোলা, 500 গ্রাম চা পাতা। জানা গিয়েছে জলপাইগুড়ি শহর এবং বেলাকোবা থেকে 100 জন দুস্থ যক্ষ্মা রোগীদের নির্বাচিত করা হয়। জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর ত্রিদীপ দাস জানিয়েছেন, টিবি দূরীকরণের লক্ষ্যে এই ধরনের ফুড বাস্কেট দেওয়া হলো। এমন কর্মসূচি ভবিষ্যতে আরও অনেকভাবে আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। 100 ডেজ ইন্টেন্সিফাইড টিবি ক্যাম্পেইনে আজকে সদর ব্লক এবং মিউনিসিপ্যালিটির মোট 51 জনকে নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন রেশন দিয়েছি। 51 জন বেনিফিশিয়ারি এই রেশনটা পেয়েছেন। এটা নিক্ষয় মিত্রর অন্তর্গত এই রেশনটা নিউট্রিশনাল সাপোর্ট হিসেবে দেওয়া হয়। ওনারা 50টি পেশেন্টকে অ্যাডপ্ট করেছেন নিক্ষয় মিত্র হয়ে। আগামী 6 মাসের জন্য নিউট্রিশনাল সাপোর্ট হিসেবে প্রতি মাসে ওনারা সাহায্য প্রদান করবেন। এই রেশনের মধ্যে আমরা চাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি, সয়াবিন দিয়েছি, ছোলা দিয়েছি, চা পাতা দিয়েছি, চিনি দিয়েছি। আগামী 6 মাস ওনারা এই রেশনটাকে স্পন্সরশিপ করবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রাজগঞ্জে 6.5 কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচূড়া মোড় থেকে তালমা মোড় পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় প্রায় 4.5 কোটি টাকা। সেই কাজেরই শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, উত্তরা রায় বর্মন, পরিমল রায় সহ আরও অনেকে। রাস্তার শুভ সূচনা করে বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, এই রাস্তা দিয়ে নিত্যদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। রাস্তাটি বেহাল হয়ে পড়ায় মানুষের সমস্যা হচ্ছিল। তেমনি আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুখানি অঞ্চলে কৃষ্ণচূড়া মোড় থেকে ডাকুয়াপাড়া স্কুল থেকে একদম ফরাবিটা প্রায় দীর্ঘ 6.5 কিলোমিটার
4 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা নতুন করে রিপেয়ার হবে। এই দেখে এই রাস্তাটা আমি নতুন করেছি, রিপেয়ার হবে আজকে এই নতুন এই শিলান্যাসে নতুন হবে, রিপেয়ার মানে নতুনই হবে আর কি। আমি নিশ্চয়ই জানি, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যেটা বললাম যে কয়েকদিন পরে আরও বড় বড় 3খানা ব্রিজ কাজ শুরু হবে এবং 10খানা রাস্তার কাজ শুরু হবে। নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, এবং যেটা এই এলাকার দীর্ঘদিনের দাবি যে চালহাটি ব্রিজ বিএসএফ করতে দেয় না, সে 500 মিটার দূরে আবার নতুন করে বড় ব্রিজ করা হবে। মানে এই এলাকার লোক দৈনন্দিন জলপাইগুড়ি যায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না বলে আমি আজকেই কলকাতায় ফিরে আসার পরে সেই ব্রিজটারও শিলান্যাস করা হবে। কাজে এই এলাকার দাবি দীর্ঘদিনের দাবি না, এর আগে এই রাস্তাটা আমিই করে দিয়েছি, আবার রাস্তাটা খুবই খারাপ হয়েছে যাতে মানুষ চলাচল করতে পারে বলে প্রায় এই রাস্তা দিয়ে প্রায় মিনিমাম 20 থেকে 25 হাজার লোক যাতায়াত করে। শুধু শুকানি অঞ্চল বলে না, মাঝিয়ালি অঞ্চল, কুকুজান অঞ্চল এই এলাকার লোক যাতায়াত করে। কাজে এই এলাকার সুবিধার্থের জন্য আজকে এই রাস্তাটা নতুন করে শিলান্যাস করা হলো। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খুঁটি পুজোর মধ্যে দিয়ে হিমাচল ক্লাব ও মহিলা সেবা সমিতি সার্বজনীন বাসন্তী পুজো কমিটির মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হলো। রবিবার জলপাইগুড়ি সেবাগ্রাম এলাকার মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো হয়। পুজো কমিটির তরফ থেকে অনিতা মুখোপাধ্যায় বলেন, প্রত্যেক বছরের মতো এবারেও বাসন্তী পুজোর আয়োজন হয়েছে। প্রত্যেক বছরে ধুমধাম করেই পুজো সম্পন্ন হয় এখানে। এবারের পুজো 40তম বছরে পদার্পণ করলো। এবারে পুজোর বিশেষ আকর্ষণ বাঁকুড়ার ডোকরা শিল্প। নর্থ বেঙ্গলের শিল্পীরা পুজো মণ্ডপ তৈরি করছেন। বাজেট প্রায় 7 লক্ষ টাকা। পাশাপাশি আরও জানা গিয়েছে, পুজোকে কেন্দ্র করে অনেক কর্মসূচি রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের ভোগ বিতরণ সহ বিভিন্ন প্রতিযোগিতা থাকছে। পাশাপাশি থাকছে সমাজসেবামূলক কাজ। এটাই হিমাচল ক্লাব আর মহিলা সেবা সমিতির পক্ষ থেকে আমাদের সেবাগ্রামে প্রত্যেক বছরের মতোই এবারও আমাদের বাসন্তী পূজা হচ্ছে। কি থিম থাকছে এবছর বাসন্তী পূজা? এবার বাঁকুড়ার ডোকরা। বাজেট কি রয়েছে আপনার? বাজেট ধরুন এবার আমাদের একটু বেশি, 6.5 7 এরকম হবে। শিল্পী কোথাকার থাকছে? শিল্পী আমাদের নর্থ বেঙ্গলের শিল্পী। বিগতবারও তো পুজো করে আসছেন, এবার কি বিগ বাজেটের পুজো? এবার আমাদের বিগ বাজেটের পুজো, কারণ 40 বছর পূর্তি হচ্ছে। পুজোয় বিশেষ আকর্ষণ বলতে কি কি থাকছে? পুজোয় বিশেষ আকর্ষণ আমাদের তো 4 দিন 5 দিন পুজো হয়। তারপরে ঠাকুর আনাটাও আমাদের ভীষণ সুন্দর। সব মহিলারা ছেলেরা গাড়ি করে আমরা ঠাকুর আনি। কোনো বার এবার যেরকম 40 বছর পূর্তি, এবার ঢাকের একটা ব্যবস্থা আমাদের ভালোই হবে। তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে আমাদের ভোগের আয়োজন আছে। আমরা মহিলারা মিলে সবাই মিলে ভোগ রান্না করা, তারপরে সাহায্য করা, ফাংশনের জন্য আলাদা স্টেজ হয়, এবার আরেকটু আমাদের বড় করে হবে। তারপরে উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, এগুলি আমাদের প্রত্যেক বছরই হচ্ছে। আর এক একবার আমাদের এক এক রকম ঠাকুর হয়। লোকজন কত দূর দূর থেকে আসে? অনেক দূর দূর থেকে, কারণ এটা অনেক দূরের মধ্যে এই একটা বাসন্তী পূজাই হয়, বড় করে বাসন্তী পূজাটা হচ্ছে। আর যে যখন আসবে, বিশেষ করে অষ্টমী নবমী, আমাদের এখানে প্রসাদ ছাড়া আমরা যেতে দিই না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সম্প্রতি জলপাইগুড়ি শহরের অদূরে ৭৩ মোড় এলাকায় রাস্তার পাশে বহু পুরনো গাছে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে জীব বৈচিত্র্যের উপরে প্রভাব পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করল জেলা যুব তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এই ঘটনা এবং তার প্রভাব নিয়ে চিন্তা ব্যক্ত করেন পরিবেশ প্রেমীরা। এ বিষয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, শতাব্দী প্রাচীন এমন গাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চিন্তিত তারা। একে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে,
এই সময় শব্দবাজি ফাটানো নিষিদ্ধ। পাশাপাশি উচ্চস্বরে মাইক বাজানো নিয়েও এই সময় নানা রকমের নিষেধাজ্ঞা আছে। এ বিষয়ে পুলিশের তরফ থেকে ঘোষণাও হয়েছে, কিন্তু কিছু মানুষ নিয়মের তোয়াক্কা না করেই এই কাজগুলো করে চলেছেন। অগ্নিকাণ্ডের ফলে শুধু যে গাছের ক্ষতি হলো তাই নয়, গাছে অসংখ্য পাখির আশ্রয়স্থল তাও ধ্বংস হলো। দেখুন, গত মঙ্গলবার আমরা সরাসরি যখন ফেসবুকে আচমকাই দেখতে পারি যে গাছটিতে শোনা যাচ্ছে যে বিয়ের প্রশাসন যাচ্ছিল এবং বাজির আগুনে হঠাৎ করে এই গাছটিতে আগুন ধরে যায়। প্রথমেই বলে রাখি যে পুলিশ প্রশাসন থেকে বারবার প্রচার করা হচ্ছে যে একে তো উচ্চ মাধ্যমিক, সেই সময় বাজি বা শব্দবাজি বা যে কোনো ধরনের শব্দ ব্যবহার করা বারণ। তা সত্ত্বেও কিছু মানুষ যারা আছেন যে এই ধরনের অনুষ্ঠানে বাজির ব্যবহার করছেন বা মাইক্রোফোন বাজাচ্ছেন, সেটা তো করা উচিত না। সেই সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, তার কারণ যেভাবে গাছটিকে পুড়তে দেখেছি, যদিও সরাসরি দেখতে পারিনি, আমি দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচল করি, তার কারণ আমার এদিকে পৈতৃক জমি আছে, আমি এই গাছের ছায়া অনেকদিন দাঁড়িয়েওছি। আর যখন এই ঘটনাটা দেখলাম সত্যি খুব মনে দুঃখ লাগলো, তার কারণ এইভাবে একটা ভয়াবহ দৃশ্যর সম্মুখীন জলপাইগুড়ি শহর আগে কোনোদিন হয়নি। সেই সঙ্গে বলে রেখেছি, দেখুন শুধু গাছে আগুন লাগানা, আমি মনে করি এই গাছের মধ্যে প্রায় শতাধিকের উপরে পাখির বাসস্থান ছিল। আমরা জানি যে পাখিরা কিন্তু গাছেই বাস করে, তাদের আশ্রয় সেটা আশ্রয়স্থল। সেই জায়গায় দাঁড়িয়ে ভয়াবহ আগুনে এতগুলো প্রাণ পুড়ে ছাই হয়ে গেল। আমার মনে হয় যে বন দপ্তরের এই বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত এবং যারা এই কাজের জন্য দায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার কারণ এটা না হলে পরে আগামী দিনে আরো গাছ এভাবে আমরা পুড়তে দেবো, আরো গাছ আমরা কাটতে দেবো। অপরদিকে পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্য, গাছে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় জীববৈচিত্র্যের ওপরে যথেষ্ট প্রভাব পড়বে এবং খুবই চিন্তাজনক বিষয়। এই ধরনের ঘটনাগুলো আমরা এর আগেও একটা দেখেছি, তো এটাও যখন হলো আর কি ৭৩ মোড় এলাকাতে, এখানে বাজি পটকা ফাটাতে অনিচ্ছাকৃত হোক যেভাবেই হোক ঘটনাটা তো ঘটেছে। এই ক্ষেত্রে প্রশাসনের মনে হয় একটু বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের সময় যে রাস্তায় যে এই ধরনের বাজি ফাটাচ্ছে, আকাশের দিকে উড়ে যাচ্ছে, তাতে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। তার মধ্যে এটা একটা ক্ষতি হয়ে গেল। এখানে শুধু একটা গাছের কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে বিভিন্ন জীববৈচিত্র্যের বিষয় আছে, তাদেরও ক্ষতি হয়েছে। হ্যাঁ, হয়তো কোনো পাখি মারাও গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনাটা ঘটতে পারে, যেটা পরিবেশের পক্ষে প্রচন্ড খারাপ একটা দিক। এবং এটা বন দপ্তরেরও যে এমপিআর সেকশন আছে, বিভাগ আছে, তাদেরও এটা পর্যালোচনা করে এটাকে গাছটাকে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেটাও যেন বন দপ্তর থেকে করা হয়, সেটা খোঁজ দিয়ে দেখতে হবে। এবং আমি বন দপ্তর এমপিআর ডিপার্টমেন্ট যে আছে, মোবাইল পেট্রোলিং রেঞ্জ, সেই রেঞ্জের সঙ্গেও আমি কথা বলবো যাতে চিকিৎসাটা, গাছটার কোনো চিকিৎসা করা যায় কিনা, যে পুড়ে গেছে এই অবস্থায় কি করণীয় সেটা ওনাদের সঙ্গে একটু আলোচনা করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি শ্রী সত্য সাই বাবা সংস্থার উদ্যোগে বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। এদিন সদর ব্লকের মঙ্গলঘাট এলাকায় অনুষ্ঠিত হয় জেলা স্তরের বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবির। শিবিরের 9টি কার্যকরী রশির গিট, ফায়ার রেস্কিউ, ব্যান্ডেজ, সিপিআর ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। পাশাপাশি সংস্থার বিভিন্ন অঞ্চল থেকে 16 জন পুরুষ এবং 17 জন মহিলা শিবিরে অংশগ্রহণ করেন। এদিন সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্যাম্পটি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভুয়ো ভোটার কাণ্ডে এবারে প্রশ্নের মুখে বিআরওদের ভূমিকা, চলছে চিহ্নিতকরণের কাজ। প্রকাশ গুরুং জেলে গিয়ে বলেছিলেন বিচার বিভাগের ওপরে পূর্ণ আস্থা আছে। গুরুংকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।